হোমিওপ্যাথি জীবনের ১ম থেকে মানে আমি যখন স্টুডেন্ট তখন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত আমি কয়েকটা পেশেন্টের কথা বলব। তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আর এর সাথে আ আমার আরেকজন শ্রদ্ধেয় ডাক্তার সাহেবের আ এই রিলেটেড কিছু অভিজ্ঞতার কথা বলব। তাহলে ইনশাআল্লাহ কারণ এখানে ওই যে বললাম মেডিসিন নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসবে। সেই যে ডিজিজ অ্যাপেন্ডিসাইটিস এটা হচ্ছে আপনি রবিন মার্ফির রেপার্টরিতে পাবেন। দেখেন বেল, ব্রায়োনিয়া একেবারেই ১ম এই যে বেল, ব্রায়োনিয়া, আইরিস টানিক্স, মার্ক কর, ফসফরাস সাইলেশিয়া ফার্স্ট গ্রেডের মেডিসিন। এখন আ এইগুলো নিয়েই কথা হয়তো বলা যায় অনেক। দেখেন 2nd গ্রেডে আছে চায়না কোকুলাস, কলোসিন, ঠিক আছে? কক্কাস, আচ্ছা, ইসেনেশিয়া, হিপার, লাইকোল্যাকেসিস, মানে মার্কসল, নাইট্রিক অ্যাসিড, প্লাম্বাম, 3rd গ্রেডে আছে। এগুলো হচ্ছে আমি জাস্ট একটু আ ইসে থেকে। এখন আসেন সিনথেসিস এর এগুলো রেপার্টরি থেকেই করা। মানে আপনি কোথায় পাবেন? অ্যাবডোমেন অধ্যায়ে ইনফ্লামেশন অ্যাপেন্ডিক্স। দেখেন এখানে আরেকটা আছে আর্নিকা 1st গ্রেডের যেটা ওখানে ছিল না। ব্রায়োনিয়া। এখানে আবার বেল 2nd গ্রেড, মার্কর, ফসফরাস সাইলেশিয়া এগুলো আছে। এখানে অনেকগুলো মেডিসিন আছে। একটু খেয়াল করেন অনেকগুলো মেডিসিন আছে। ঠিক আছে? এখন আমি কেন কথাটা বললাম যে এই যে প্রত্যেকটা মেডিসিনের যদি আমরা বর্ণনা আর্নিকার পেশেন্ট কেমন করে, ব্রায়োনিয়ার পেশেন্ট কেমন করে, বেলের পেশেন্ট কেমন করে, আমার মনে হয় এখানে যারা আছেন এখন ১০০ র উপরে আছেন সবাই জানেন। এবং আম আইরিস 10X কে সবাই কিন্তু মানে কি বলবো যে অ্যাপেন্ডিসাইটিস এর স্পেসিফিক রেমেডি বলেন আইরিস 10X কে। কিন্তু একটা বিষয় মানে আমি বললাম যে কিছু কয়েকটা অভিজ্ঞতা এবং এখানে ডিডির কিছু বিষয় আমি তুলে ধরবো। তাহলে আপনারা আশা করা যায় বুঝতে পারবেন। আমি তখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আ ২০০২ সালের কথা বলছি। সরি ২০০০ হ্যাঁ, ২০০০ না ২০০২ হবে কেন? আচ্ছা যাই হোক মানে আমার মেডিকেল জীবনের ১ম দিকের যে বিষয়। আ সেখানে আ আমি তো স্টুডেন্ট না ২০০২ না সরি ভুল বললাম ২০০৫ এর। আমার নিজের দুলাভাই মানে আমার বোনের হাসব্যান্ড। হঠাৎ করে আ পেটে ব্যথা, ও চাকরি করে। পেটে ব্যথা বিকেলে শুরু হয়েছে। বিকেলে মানে ভালো ব্যথা। ব্যথা সেই সকাল থেকে ওই যে বললাম এই কথাটি স্যার আমাকে বলেছিলেন যে, "একটু হিস্ট্রি নিবা। দেখবা যে ওর ব্যথাটা ওই" হ্যাঁ। তা আমাকে যখন ইনফর্ম করে তখন হচ্ছে সে আ তার আগে আমার এখানেই আ একটা ক্লিনিক আছে। ওখানে ডাক্তার সাহেবের কাছে গেছেন। উনারা সরাসরি বলছে যে মানে অপারেশনের জন্য রেডি হয়ে আসো। উনার একটু আত্মীয় হয় বলে অপারেশনের জন্য রেডি হয়ে আসো। আ আজকে রাত্রেই অপারেশন করে দিই। তো তখন আমার বোন হচ্ছে ফোন দিছে। তখন তো আসলে আ এতটা মোবাইলেরই ছিল না, এভেইলেবল ছিল না। যাই হোক ফোন দেওয়ার পরে আমি বললাম যে, "ব্যথা কেমন?" বলছে, আচ্ছা দুলাভাইকে আমি এটা হচ্ছে বললাম যে, "বাসায় আসতে?" বলে, "হ্যাঁ।" বিছানায় শুয়ে মানে আমি ফোনে বলছি আমার বোন জাস্ট ওই যে ফিজিক্যাল এক্সাম গুলোর কথা বললাম। তো তাতে দেখলাম যে হ্যাঁ, আসলেই অ্যাপেন্ডিসাইটিস। কেন দেখেন ওই যে বললাম যে আপনি পরীক্ষা করেই কিন্তু জাস্ট নিজে ফিজিক্যাল এক্সাম করে আপনি পাচ্ছেন। তা পাওয়ার পরে সিম্পটম গুলো দেখলাম, শুনলাম। শোনার পরে আমি আ এই আর্নিকা এবং বেল যদিও অ বিষয়টা হচ্ছে যে অনেকেই বলবেন যে হোমিওপ্যাথ কিনা এই ওই কিন্তু একুইট কন্ডিশন গুলোতে মেডিসিন গুলো ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। ঠিক আছে? আহ তাকে যাই হোক নিয়ে আসার জন্য একজন ডাক্তার সাহেবের কাছে পাঠানো হলো। তা এই জায়গায় হোমিওপ্যাথির একটা বিষয় বলি আপনাদেরকে। কিছু মনে করবেন না। আমি এই বিষয়টা বেশ কিছু জায়গায় পেয়েছি। মানে বেশ কিছু ক্ষেত্রে পেয়েছি। তো যখন ওই ডাক্তার সাহেবের কাছে এই ওষুধ দুটো নিয়ে আসতে যাই, উনি আমার ওষুধ না দিয়ে পন্ডিতি করেছেন। এই পন্ডিতিটা আমাদের হোমিওপ্যাথিতে অনেকেই। তাই আপনি না দিলে সরাসরি বলে দিবেন যে আপনি যেমন আমি আমার আমার চেম্বারে আমি কোন রোগীকে ঔষধ
মানে বাইরে থেকে কেউ কিনতে আসলে বা কারোর প্রেসক্রিপশন নিয়ে আসলে আমি দিই না। একেবারেই পরিষ্কার। আমাদের এখানে যারা মেডিসিন সেল করে ওনাদের কাছে পাঠাই। কারণ আমি মেডিসিন সেলার না। আমি আমার পেশেন্টকে ওষুধ দেওয়ার জন্য আমি ওষুধ রেখেছি। এটা আমার রাইটস আছে। বাট আমি সেলার না। ভালো করে বলবেন। সেক্ষেত্রে আমি বললাম যে তাকে যখন যখন দেওয়া হলো, উনিও ভালো একজন হোমিওপ্যাথ। আ আলহামদুলিল্লাহ উম আ ভালো। তো উনি লাস্টে পরের দিনও ঐরকম ব্যথা খুব বেশি ছিল না। কিন্তু ব্যথা ছিল। থাকার পরে আমি পরে দুলাভাই উনার কাছে গেল। আমি উনার সাথে কথা বললাম। কথা বলার পরে আমি বললাম যে, "আসলে কি মেডিসিন আপনি দিয়েছিলেন?" উনি বললেন যে, "আমি আর্নিকা দিয়েছিলাম।" আর ওর সাথে আইরিস 10X এর কথা। আমি বললাম যে, "ঠিক আছে, আপনি যেটা দিয়েছেন ভালো। কিন্তু আমি তো এই দুটোর সাথে আমি বেলেডোনা দেওয়ার জন্য বলেছিলাম আপনাকে।" তো যাই হোক, উনি যেভাবে বলেছিল সেভাবেই ভাই খেয়েছে। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আ ভালো। আমি তাকে দোষারোপ করছি না। আমি দোষারোপ করছি একটা জায়গায়, আপনারা কেউ এই পন্ডিতিটা করবেন না। মানে এই পন্ডিতি আমরা করি। এই পন্ডিতিগুলো করবেন না। যে ডাক্তার যেভাবে দিয়েছে আপনি না দিতে পারলে মানে এটা তো তার বিষয়। কথা বোঝেন। উনি যেভাবে আপনাকে গাইড করে আপনি যদি দেন, দিয়ে আপনি টাকাটা নিয়ে নিবেন শেষ। এটা তার দায়ভার। কিন্তু আপনি যদি না দেন, আপনি বলে দিবেন যে অমুক জায়গায় পাওয়া যায়, আপনি ওই জায়গায় কিনেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বিক্রি করি। আমি জাস্ট ওষুধগুলো আমার পেশেন্টের জন্য রেখেছি। তাহলে আ আলহামদুলিল্লাহ দুলাভাই এখনো পর্যন্ত, কারণ দেখেন, মানে ওই যে বললাম ওই ডাক্তার সাহেব হচ্ছে আমার দুলাভাইদের আত্মীয়। তা উনি পরবর্তীতে দেখা হয়েছে। পরে আমি ভাইকে বলছি যে, "আপনি সম্ভব হলে বেলটা অন্য জায়গা থেকে নিয়ে এসে খায়েন।" কিছুদিন খেয়েছে। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো। আ পরে ওই ডাক্তার সাহেবের সাথে দেখা হয়েছে। দেখেন তাদের বক্তব্যটা এরকম ছিল যে, "একদিন না একদিন ছুরির তলায় আসতেই হবে।" আজ অবধি আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা হচ্ছে আমার একেবারেই আপন দুলাভাইয়ের কথা বলছি। তাহলে যে ভালো হয় না এটা না। আচ্ছা, এবার আমি আরেকটা পেশেন্টের কথা বলব। এটা আমি হয়তোবা অনেক সময় অনেক গ্রুপে বলেছি। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে এই জায়গাগুলো? একটা ছোট মেয়ে, খুব বেশি বয়স না। বয়স ছিল তখন মেয়েটার হচ্ছে আ ১১ বছর। আমার বাড়ি মানে তখন আমি ঢাকাতেই থাকতাম। আমার মানে বাড়িতে শুক্রবারে এমনি আসতাম। কারণ আম্মা মারা যাওয়ার পরে ১০ সালে আম্মা মারা যাওয়ার পরে আমি প্রতি মাসেই মানে প্রতি সপ্তাহতেই বাড়িতে আসতাম। তখন চাকরি করতাম ঢাকাতে। প্রতি সপ্তাহতেই আমি বৃহস্পতিবারে অফিস করে চলে আসতাম। বাবা একা থাকতেন। বাড়ি আসলে কিছু পেশেন্ট আসতো, পরামর্শ নিত, ওষুধ লিখে দিতাম। যার কাছে যেগুলো ছিল দিতাম। আমাদেরই আমি মামি বলে ডাকতাম। তো উনার নাতনি একটু ভালো, কেন অ্যালোপ্যাথি ডাক্তার, আমি একটা কথা বলেছিলাম, অ্যালোপ্যাথি বন্ধুরা ভুল করে। আমাদের ওই ডাক্তার সাহেবরাও ভুল করে। তা ওই মেয়েটার পেটে ব্যথা। অপারেশনের জন্য রেডি। মানে ডাক্তার বলে দিয়েছে যে কালকে মানে সরি আ রাত্রে অপারেশন করবে সন্ধ্যার পরে। তার আগের দিন দেখিয়েছে। তার পরের দিন হচ্ছে অপারেশন করবে। অতটা কিন্তু ব্যথায় মেয়েটা বেশ কিছুদিন ধরে কষ্ট পাচ্ছে। আ তো আমি শুক্রবারে এসছি, ওই মামির কি যেন মনে হয়েছে সকালের দিকে এসছে। তা আমি রিপোর্ট-টিপোর্ট করে আমি ওকে ফিজিক্যাল এক্সাম করে আমি পজিটিভ পাচ্ছি না। দেখেন আমার জায়গাটা হচ্ছে কি, আমি রিপোর্টে যা করেছে সেখানে সব নরমাল। ওই যে বলছে যে আল্ট্রাসাউন্ড ও করছে, এক্স-রে করছে, করে বলছে অ্যাপেন্ডিসাইটিস হইছে, হ্যাঁ? আল্ট্রাতেও নরমাল স্টাডি। এখন গরিব মানুষ বা ওনারা তো শিক্ষিত না, ওরা বুঝবেও না। এক্স-রে তেও নরমাল। আবার ব্লাডের সিবিসি রিপোর্ট নরমাল। মেয়েটার পেট ব্যথা আছে এবং মেয়েটা পেট ব্যথার জন্য কষ্টও পাচ্ছে। আমি সব হিস্ট্রি নিয়ে ওর কোনো সাইন পাচ্ছি না যে অ্যাপেন্ডিসাইটিস এর ব্যথা। আমি শুধু মামিকে বললাম যে, "আপনি অপারেশন করতে বলছে ঠিক আছে। আপনি আজকে রাত্রে না করে কালকে সকালে যেয়ে ভর্তি হয়েন।" আমাকে আমি যেহেতু আমি ওই সাধারণত পরের দিন শনিবার সকালে চলে আসতাম। তা সন্ধ্যা পর্যন্ত আমাকে একটু টাইম দেন। সন্ধ্যার পরে আমাকে একটু এসে জানিয়ে যেন মেয়েটা কেমন আছে। যদি খারাপ থাকে আপনি অপারেশন করে ফেলেন। ওই মেয়েটার সিম্পটম নিলাম সবকিছু নিয়ে। মানে কেন বলছি মেয়েটা হচ্ছে তার এই ব্যথাটা
প্রি-মিনিস্ট্রাল সিনড্রোমের ব্যথা। প্রি-মিনিস্ট্রাল বয়সটা কত? ১১ মাথায় রাখতে হবে। ফিমেল পেশেন্ট। তার মাসিক শুরু হবে তার আগের কিছু সিম্পটম দেখা দেয়। তার মধ্যে পেইনটা কিন্তু একটা। সেটা ডানে, বামে, তলপেটে। অনেক ওই যে তলপেটে ব্যথা করছে, একবার বলছে ডানে, একবার বলছে বামে। ঠিক আছে? আমি পেশেন্টটাকে পালসেটিলা দিলাম এবং ঘন, ঘন খেতে বলেছিলাম। সকাল থেকে হয়তোবা আমি তো বললাম আমার এই কথাগুলোর সাথে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন। অনেকে বলবেন স্যার একটা ডোজ দিলেই তো হতো। আমি তাকে ডিস্টিল ওয়াটার রিপিটেড ডোজ খেতে বলেছিলাম। একেবারেই ঘন্টায়, ঘন্টায় বলা চলে। ১ম সকাল থেকে দুপুর পর্যন্ত ০.৫ ঘন্টা পর, পর খেতে বলেছিলাম। বিকেল থেকে তারপর থেকে ১ ঘন্টা পর, পর। সন্ধ্যাবেলায় ওর নানি এসে বলছে যে আমি অবশ্য বলে দিয়েছিলাম যে মেয়েটার মাসিক শুরু হতে পারে। সাধারণত ১১ বছর তো ১০ বছর পার হয়েছিল। তো বলছে এত তাড়াতাড়ি? আমি বলছি জি মামি হতে পারে। তার ব্যথা কমে গেছিল, তার মেনস্ট্রুয়েশন দেখা দেয়নি। আমাকে সন্ধ্যায় যখন বলল আমি বললাম যে, "ঠিক আছে সমস্যা নেই। আপনি আমাকে ফোনে জানিয়েন কি হয়?" পরের দিন সকালে আমি তো চলে যাব রাত্রে। পরের দিন আমাকে জানালো ব্যথা মানে তার সন্ধ্যা পর্যন্ত 60% ব্যথা চলে গেছে। সারারাতে সে সুন্দর ঘুমিয়েছে যেখানে গত ১ সপ্তাহ কোন রাত্রেই সে ঘুমাতে পারেনি। রাত্রে ঘুমাতে পারিনি ব্যথার জন্য। প্রতি রাত্রে সে ব্যথার জন্য কাতরাতো। সকালবেলা মানে রাত্রে সুন্দর ঘুম হয়েছে, সকালে তার ব্যথা 90% নেই। আমি বললাম যে, "মামি আলহামদুলিল্লাহ আপনি টেনশন করেন না। ওর লাগবে না হয়তোবা ২-১ দিন বা ১ সপ্তাহের মধ্যে ওর মাসিক শুরু" হ্যাঁ, দেখেন ১ সপ্তাহের মধ্যেই মেয়েটার মাসিক শুরু হয়েছে এবং আজ অবধি আমি যতটুকু জানি ওই মেয়েটার এখনো পর্যন্ত কিন্তু সে যদি ওই অ্যাপেন্ডিক্স এর জন্য অপারেশন এ যেত, কারণ অ্যাপেন্ডিক্স ও কেটে ফেললেই কি না ফেললেই কি আগে ডাক্তারদের যে হিসাবটা, মাঝখানে তার একটা আ পেটটা কাটা হতো এবং কি হতো যে আম কেটে ফেলে তো বলতো তারা অ্যাপেন্ডিক্সিস এই শেষ। এই যে জায়গাগুলো এটা একটু মাথায় ডিডি করতে হবে যে না কি হতে পারে। কারণ ওখানে কি, কি অর্গান আছে। মেয়েদের অর্গানের ক্ষেত্রে একটু ডিফার কারণ মেয়েদের ফিমেল জেনিটাল অর্গান, ইন্টারনাল জেনিটাল অর্গান গুলো আছে। ওভারি আছে, ফেলোপিয়ান টিউব আছে ২ পাশে। এখন মনে করেন সালফিনজাইটিস হলো বা ওভুলাইটিস হলো তাহলে কি করবেন? ছেলেদের ক্ষেত্রে কি ইউরেটারে পাথর হতে পারে। মূত্র যে নালী এখানে পাথর হতে পারে ইউরেটারে। কিডনি থেকে যে নালীটা ইউরিনারি ব্লাডার পর্যন্ত এসছে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। দেখে আপনার ট্রিটমেন্ট আগাবেন। আচ্ছা এখন আমি আমার শ্রদ্ধেয় একজন বড় ভাইয়ের কথা বলব। উনি উনার ক্ষেত্রে কেসগুলোতে উনি কিছুটা বলব যে যদিও এটা হোমিওপ্যাথি নিয়মের ক্ষেত্রে চলে না, অনেকেই বলেন। উনি যে কাজটা করেন, উনার কাছে অ্যাপেন্ডিসাইটিস এর পেইন এর ব্যথার রোগী আসলে এই বেলেডোনা ইস দ্যা ফার্স্ট চয়েস। উনি কোন সিম্পটম দেখার সময় নাই। উনি সরাসরি আমাকে বলেন, "জাহাঙ্গীর আমার কোন সিম্পটম দেখার সময় নেই। আমি বুঝি যে এটা মানে সাধারণত বুঝি বলতে কি অ্যা এটা অ্যালোপ্যাথি ডাক্তারদের কাছে যখন ফিরে আসে, কারণ ওরা তো অপারেশন করতে বলে। অপারেশনে অনেকের ভয় থাকে। যার কারণে ওনার বক্তব্যটা হচ্ছে যেহেতু এটা একটা প্রদাহ, প্রদাহর ফার্স্ট চয়েস বেলেডোনা। কারণ বেলেডোনার মধ্যে প্রদাহের সবগুলো কার্ডিনাল ফিচার আছে। আমি মানে আমার এটা ভাষ্য থেকে বলছি। উনার কথা যে আমি বেলেডোনা ১ম এ এবং বেলেডোনা দেওয়ার ফলে উনার পার্সোনাল ওপিনিয়ন যেটা, আমি অধিকাংশ পেশেন্টেই সফল হয়েছে এবং তার অ্যাপেন্ডিসাইটিস এর সফলতার হার আমি তার সাথে গল্প শুনে যেটা পেয়েছি, মোটামুটি 70 to 80%। আমি বললাম অনেকেই আইরিস স্ট্যানিসকে ভাবেন। আমি ওই ভাইয়ের যতগুলো পেশেন্টের হিস্ট্রি নিয়েছি এবং আমি নিজেও পেশেন্ট দেখেছি অনেকগুলো তার। বেল দেওয়ার পরে উনি সরাসরি বলেন যে আমি ক্যালকেরিয়া কার্ভ। হয়তোবা বলবেন স্যার ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট যদি না হয়, আমিও ভাইকে বলেছিলাম যে ভাই যদি ক্যালকেরিয়া কার্ভের পেশেন্ট না হয়, উনার বক্তব্যটা যেটা দেখবেন যে বেলের ফলোয়েল মেডিসিন ক্যালকেরিয়া কার্ভ। ভাই যেটা বলেন মানে ভাইয়ের কথা আমি এটা কিন্তু মানে কোন বইয়ের বিষয় না। জাস্ট একজন ডাক্তারের অভিজ্ঞতার কথা বলছি আমি। যে বেল তার ইনফ্ল্যামেটরি মানে প্রাথমিক যে প্রাইমারি ইনফ্ল্যামেটরি কন্ডিশনটাকে কমায় নিয়ে আসে। সেখানে যদি মানে এটা উনি তো ওইভাবে বোঝেন না। উনি যদিও ডিপ্লোমা হোল্ডার, উনার মানে সিক্স সেন্স এতটা প্রখর আমি খুব কম ডাক্তারের মধ্যে পেয়েছি। উনার পেশেন্ট অবজারভেশন এর সিক্স সেন্স খুবই প্রখর। আ এবং সে বলে যে এইটা দেওয়ার পরে যখন আমি
ক্যালকেরিয়া কার্ড দিই, তখন ক্যালকেরিয়া কার্ড যে কাজটা করে, ওর ইনফ্লামেশন হলে ইনফ্লামেশনের একটা কার্ডিনাল ফিচার হচ্ছে সোয়েলিং। ওর এই ফোলাটাকে কমিয়ে নিয়ে আসে। দ্যাট মিনস ওই অ্যাপেন্ডিক্সটাকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। মানে কি বেলের পরবর্তী কাজটুকু, মানে বেলের কাজটাকে টোটাল কমপ্লিট করে দেয় ক্যালকেরিয়া কার্ড। যদিও দেখেন এখানে কোথাও ক্যালকেরিয়া কার্ড নেই। বুঝেন? দেখেন ক্যালকেরিয়া সালফ আছে। এটা হচ্ছে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং আমি নিজেও ওনার এই থিওরিটা দুটো পেশেন্টের ক্ষেত্রে এপ্লাই করে দেখেছি। আলহামদুলিল্লাহ কাজ করে। ধন্যবাদ সকলকে। আজকে এ পর্যন্তই রাখলাম। আহ কোনো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। কারণ আলোচনার ক্ষেত্রে কথার অনেক বিষয় থাকে, সেগুলো ভুল হতেই পারে। একজন ক্ষুদ্র হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে সকলের কাছেই ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন। ডক্টর লাইলা হুমায়রা, আপনি কি শুনতে পাচ্ছেন? তারপরে কখনো কখনো M/4 ও ব্যবহার করেছেন। এই দুটোই বেশি ব্যবহার করেছেন, M/3 এবং 4। আর ক্যালকেরিয়াতে গেলেও পেশেন্টের কন্ডিশন অনুসারে ক্যালকেরিয়া 5 পর্যন্ত, মানে প্রথমেও 5 শুরু করেছেন। মানে এরকম আছে যে 3-4 বেলেডোনা চলার পরে ওনার কাছে, মানে এটা ওই যে বললাম যে ওনার এই 6 সেন্স গুলো আমি খুব দেখেছি। উনি পেশেন্টের ভাইটালিটি নির্ণয় করতে পারেন খুব ভালোভাবে। যেটা আমরা হয়তোবা অনেকেই চিন্তা করি যে না 2 থেকে শুরু করব। উনি ওনার আমি একটা পেশেন্টকে দেখেছিলাম, উনি ল্যাকেসিস M/17 দিয়েছিলেন। M/17 প্রথমেই 17 দিয়েছিলেন। পেশেন্ট ইজ মানে মিরাকেলাস রেজাল্ট। যেখানে অন্য ডাক্তাররা ওনাকে ল্যাকেসিস মানে সিএমও খাওয়িয়েছে। তার জন্য উনার যেটা আমি দেখেছি ভাইয়া, যেটা M/3-4 বেলেডোনা এটা বেশি ব্যবহার করেছেন। ক্যালকিরিয়ার ক্ষেত্রে 3 থেকে 5 এর মধ্যে থেকেছেন। আশা করা যায় মিথুন স্যার উত্তর পেয়েছেন। এখন কেন দিয়েছেন এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। জি বলেন। জি ডাক্তার লাইলা হুমায়রা, আপনি আপনার প্রশ্নটি করেন। হ্যাঁ স্যার, প্রথম যে রোগীর অবজারভেশনের কথাটা বলছিলেন যে বেল আর আর্নিকা, স্যার দুইটা ওষুধ কিভাবে খেতে হবে যদি একটু বলতেন। ও আচ্ছা, খাওয়ার ক্ষেত্রে হচ্ছে যে দেখেন এইগুলো নির্ভর করে আপনার পেশেন্ট আপনার সামনে আছে সেটার উপরে। হ্যাঁ, আমি আমার দুলাভাইয়ের ক্ষেত্রে আমি তো বললাম যে আমি আইরিস টেনেক্স তখন অতটা ভালো জানতাম না। হ্যাঁ, যদিও ওই একটা থেরাপিউটিক্স এ দেখেছিলাম, বাট সিমটমস এ আমি তার ব্যথাটা আর্নিকার ব্যথার মতো পেয়েছিলাম, যার জন্য আমি যেটা বলে দিয়েছিলাম যে আপনি প্রথমে আর্নিকা 1 নিয়ে এসে ঘন ঘন খাবেন। খাওয়ার পরে আপনি বেলেডোনাটা খায়। ঠিক আছে? কিন্তু ওই যে ডাক্তার সাহেব আছেন উনি আর্নিকার সাথে আইরিস-টেনেক্স দিয়েছিলেন। ঠিক আছে? উনি আমি যতটুকু ওনার দেওয়া দেখেছিলাম সেটা হচ্ছে উনি অল্টারনেট করে দিয়েছিলেন। ঠিক আছে? সেন্টিসিমাল স্কেলে তখন তো আসলে সেন্টিসিমাল স্কেলই এভেইলেবল, 50 মিলিসিমাল খুবই কম। আর আমি যেখানে প্র্যাকটিস করি এখানে আমরা ২ জন ব্যবহার করি বলা চলে। আর মানে আমি এবং আমার ওই বড় ভাই। আরেকজন খুব কম ব্যবহার করে। ঠিক আছে? বেশিরভাগই সেন্টি উনি মনে হয় 1 এম সরি 200 দিয়েছিলেন। 200 অল্টারনেট করে খেতে দিয়েছিলেন। মানে একটা খাবে, তার ১ ঘন্টা পরে আরেকটা খাবে। আবার তার ১ ঘন্টা পরে। এভাবে উনি খাওয়িয়েছিলেন। তাতে ভালো ছিল। আমি এতটুকু দেখেছি। ব্যথাটা সকাল পর্যন্ত প্রায় 50% কমে গেছিল। পরে আমি আবার যেতে বললাম, যাওয়ার পরে কথা হলো। উনি বলেই দিলেন যে আমি এটা দিয়েছি। আমি আর যেহেতু উনি আমার অনেক সিনিয়র এবং উনিও একজন ভালো চিকিৎসক। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ওনাকে ভাই বলে ডাকতাম। তা আপনি দেখেন, তাহলে আর আমি এখানে কোনো কিছু বললাম না। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করেন। তা উনি পরবর্তীতে উম অন্য কোনো কিছু দিয়েছিল কিনা আর কথা হয়নি। কিন্তু তাতে ভালো ছিল এখনো পর্যন্ত। আমি পরবর্তীতে আমার দুলাভাইকে বলেছিলাম, আপনি এটা একটু অন্য কোথাও থেকে কিনে নিয়ে এসে বেশ কিছুদিন পরে কিনে খেয়েন। যাই হোক আল্লাহর রহমতে উনি ভালো আছেন। এবং সেটা ছিল 1 ইম্পোর্টেন্সি। আমি লাস্টে আম বেলেডোনা 1 ইম্পোর্টেন্সি উনাকে খাওয়াতে মানে খেতে বলেছিলাম ৩-৪ দিন মতো।
সকাল বিকাল ২ বার ৩-৪ দিন। তাও সেটা পানিতে ডাইলুট করে। ১ ফোঁটা ওষুধ ১ গ্লাস পানির মধ্যে দিয়ে খাবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা যেহেতু কোনো প্রশ্ন পাচ্ছি না, আমরা সংযোজন পর্বে চলে যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন জাহাঙ্গীরকে একটা ধন্যবাদ জানাই। আ ও আমার খুব প্রিয় একজন বক্তা। তো এখন ওর বক্তব্য ওর বক্তৃতার বা আলোচনার প্রেক্ষিতে একটাই কথা বলা যায় যে অস্ত্রটা ঠিক সঠিক মানুষের হাতে পড়েছে। মানে উল্টোপাল্টা অস্ত্র চালানোর মধ্যে নেই। খুব ভালো লাগলো জাহাঙ্গীর। ভালো থেকো। স্যার ধন্যবাদ স্যার। স্যার আপনিও ভালো থাকবেন। দোয়া রাখবেন স্যার। আমি ভালো ক্যালকেরিয়া কার্ড আর স্নেক্সটা একটু আলাদা। কিন্তু এই দুটো ওষুধ বেলোডোনা আর ক্যালকেরিয়া কার্ব এটা একটু টিউবারকুলার ডায়াসিস যাদের থাকে আর কি তাদেরই এই ওষুধ দুটো বেশিরভাগ আসে। আর্নিকা তো হাত ছোঁয়াতে গেলে ভয় পায়, যার জন্য আর্নিকা। আর স্যার কিন্তু একটা জিনিস বলে গেছেন, সেটা হচ্ছে জাহাঙ্গীরকে একটু নাম ধরে ডাকিও, ছেলে মানুষ আর খুব মিষ্টভাষী, আমার কাছে খুবই ভালো লাগে ওকে। তো এখন স্যার যেটা বলে গেছেন ম্যানেজমেন্টের কথাও কিন্তু প্রকারান্তরে বলে গেছেন, সেটা হচ্ছে যে আজকালকার মানুষের খাদ্যাভ্যাসের মধ্যে যে এই যে ফাইবার জাতীয় খাবার খাওয়ার কথা কিন্তু স্যার বলেছেন। তো সেই ফাইবার জাতীয় খাবার আমরা এখন খুব কম খাই। আর যাদের একটু পয়সা কড়ি আছে তারা একটু মাছ খেলো, মাংস খেলো, শাকসবজি কি ভদ্রলোকে খায়, শাকসবজি খায় গরিব লোকে। আবার যারা বোঝে তারা কিন্তু এই খাবারগুলো খুব খায় এবং ছেলেপুলেদের অভ্যাসও করায়। তো আজকালকার দিনে তো ছেলেদের বেশিরভাগ ফাস্ট ফুড খাওয়ানোর অভ্যাসটা করানো হচ্ছে, বা ওই খেয়ে একটু ভালো লাগে বায়না করে, কান্না করে, মা বাবাও কিনে দেয়। আর আজকাল তো বাচ্চা কাচ্চা একটু কম। আমাদের সময় ৫-৭ জন ছেলে মেয়ে ছিল, কাকে অত যত্ন করবে? তখন এই সময় এইসব খাবার পাওয়াও যেত না। যারা পূর্ণ লোক তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন যে তারা এসব খাবার চিনতও না, জানতও না। টিনের মধ্যে মুড়ি আছে বা গাছের নারকেল আছে বা গুড় আছে, এই ধরনের খাবারগুলো খেয়ে আমরা বড় হয়েছি। আর শাকসবজি তো প্রচুর পরিমাণে খেতাম। মাছ মাংস খেতাম না তা নয়। কিন্তু ওই টিন ফুড, জাঙ্ক ফুড এসব তখন পাওয়াও যেত না। আর এখন তো মোড়ে মোড়ে বিরিয়ানির দোকান। মানুষ ভাতের থেকে বোধহয় বিরিয়ানি বেশি খায়। তো যাদের একটু পয়সা কড়ি আছে। পয়সা কড়ি না থাকারও মানে ব্যাপার না। এখন মানুষের হাতে একটু পয়সা হয়েছে। আমরা ছোটবেলায় যে দারিদ্রতা দেখেছি, সেই দারিদ্রতা এখন সেইভাবে নেই। খুব কম থাকবে। ভুঁড়ি আর মুড়ি, মানে পেট যদি ভালো থাকে তাহলে তার অনেক কিছু ভালো থাকে। আর মুড়ি বলতে মস্তক। মাথায় যদি সুবুদ্ধি থাকে, একটা পজিটিভ চিন্তা ভাবনা থাকে, তাহলেও তার রোগবালাইটা একটু কম থাকে। যাক, এগুলো অনেক, এটার মধ্যেও অনেকটা বিতর্কিত ব্যাপার আছে। কিন্তু পেট সাফা, পেটটা পরিষ্কার হওয়া, তাহলে কিন্তু আমাদের এই ধরনের অ্যাপেন্ডিসাইটিস এর যে সমস্যা সেটা কিন্তু অনেকটা কম থাকবে। কারণ লার্জ গাট আর স্মল গাটের মাঝখানে তো থাকে অ্যাপেন্ডিক্সটা। তো সেখান দিয়ে যদি একটু পরিষ্কার থাকে তাহলে সেই জায়গাটা, আর অ্যাপেন্ডিক্সটা যে আমরা কেটে ফেলার যে কথা হয়, কাটলে কিছু নয়, না কাটলেও কিছু নয়, বা থাকলে কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই, এটাও আবার ঠিক না। সার্জনরা বলছেন এটা পুলিশম্যানের কাজ করে। যেমন আমাদের টনসিল, যদি সাধারণ টনসিল থাকে তাহলে সেটা একটা পুলিশম্যানের কাজ করে। ওখান থেকে অনেক আহ মানে জীবাণু ওখানে ইয়ে পড়ে যায়, মানে তারা আটকা পড়ে যায়। তো যাই হোক, মানে আর বেশি কথা বাড়াই না। আমাদের খাদ্যাভ্যাসটাকে একটু মানে ঠিকঠাক করে নিলে তাহলে কিন্তু আমাদের অ্যাপেন্ডিসাইটিস এর সমস্যা কম থাকে। আর একটা ঘটনা বলি, আহ যদি কোনো কাজে লাগে আর কি কারো, মানে আপনি যদি কারো ফ্যামিলি ফিজিশিয়ান হন, তাহলে তাদের ফ্যামিলি সম্পর্কে আপনার অনেক কিছু, দীর্ঘদিন আপনাকে দেখায় সেই ফ্যামিলির লোকজন।
বাইরে কোথাও গেলেও আপনার মতামত না নিয়ে যায় না। এই ধরনের ফ্যামিলি ব্যাপারে আপনি কিন্তু অনেক কিছু ওয়াকিবহাল থাকবেন যে এরা এই ফ্যামিলিতে এই ধরনের অসুখ টসুখ গুলো বেশি আছে। তো আমার একটা ফ্যামিলি আমি আবিষ্কার করলাম, ওরা আমার বাড়ির খুব কাছাকাছি এবং ওরা গরু পালে। গরু